হচ্ছে না যে এখানে কোনো ব্লাস্ট হয়েছে। এসিপি স্যারকে এখানকার লোকেশন পাঠিয়ে দাও। স্যার স্যার ফোনটা তো বন্ধ। স্যারের মনিটরটাও বন্ধ। ও নো, আমার ফোনও তো বন্ধ। ফোন বন্ধ, বম ডিটেক্টরও বন্ধ। এগুলো একসঙ্গে বন্ধ হয়েছে, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। গাড়ির কাছে চলো। না, গাড়িও স্টার্ট হচ্ছে না, লাইটও জ্বলছে না। অদ্ভুত ব্যাপার, একসঙ্গে সমস্ত ইলেকট্রিক ইকুইপমেন্ট বন্ধ হয়ে গেল, ব্যাপারটা কি? স্যার এর কারণ কি হতে পারে? ও নো, He's dead. স্যার এই লোকটা আবার ওই লোকটার মতো আত্মহত্যা করেনি তো? না পঙ্কজ, ওর পিঠে দুটো গুলি লেগেছে আর ছাতিতে একটা। এটা তো আত্মহত্যা নয়, মার্ডার। হয়তো এই বেচারা ওদের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। দুটো গুলি করেছে পিঠে, আর যখন পড়ে যায় তখন সামনে এসে বুকে একটা গুলি করে। আই গ্যাং এর ব্যাপারে কোনো একটা কথা বলতে যাচ্ছিল, সেই কারণে একেও মেরে দিয়েছে। চিৎকারের শব্দ তো আমরা এখনই পেলাম। দেখো তো ওদের আশেপাশে দেখতে পাওয়া যায় কিনা। না কোনো পার্স আছে, না কোনো আইডি। মুখটা দেখে তো চেনা চেনা মনে হচ্ছে। কে হতে পারে? রঘুবীর, সায়েন্টিস্ট রঘুবীর। বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর রঘুবীর নিরুদ্দেশ। আজ সকালে উনি মর্নিং ওয়াকের জন্য বেরোন, কিন্তু আর বাড়ি ফিরে আসেননি। 6 মাস আগে এই লোকটাকে কিডন্যাপ করা হয়, আজকে পাওয়া গেল মৃত অবস্থায়। এই হাতে আর পায়ে দড়ি দিয়ে বাঁধার চিহ্ন আছে। স্যার 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 এই দেখুন, এই এই গাছটাতে বুলেটস রয়েছে, এখানে এখানে। এই দিক থেকে গুলি চালানো হয়েছিল, মানে উনি হয়তো ওই দিক থেকেই পালিয়ে আসছিলেন। যদি ওদিক থেকেই পালিয়ে আসে তাহলে ওখানে কোথাও বেঁধে রেখে দিয়েছিল ওকে। চলো ওদিকটা গিয়ে দেখে আসি। অভিজিৎ, এই দেখো, দুটো আলাদা আলাদা চিহ্ন। এটা জুতোর আর এই পায়ের ছাপ। এই এই খালি পায়ের যে চিহ্নটা দেখছি সেটা হয়তো রঘুবীর বাবুরই হবে। আর জুতোর ছাপটা হয়তো অপরাধীর। না, অপরাধীর জুতোর ছাপ হয় আগে থাকবে, না হলে পিছনে থাকবে। এই দুটো চিহ্ন একসঙ্গে রয়েছে। এর মানে হলো রঘুবীর বাবুর সঙ্গে অন্য কেউ ছিল, যাকে আই গ্যাং বন্দি করে রেখেছিল। হ্যাঁ, রঘুবীর বাবু আর এই দ্বিতীয় লোকটা একসাথে এখান থেকে পালিয়ে যাচ্ছিল। স্যার স্যার জানি না দ্বিতীয় লোকটার কি হলো, বেঁচে গেছে নাকি নাকি আই গ্যাংয়ের লোকেরা আবার ওকে ধরে নিয়েছে। চলো ওই পাশটা গিয়ে দেখে আসি, যদি কিছু পাওয়া যায় ওখানে। ওই গ্যাংয়ের লোকের এখানেই মনে হচ্ছে আছে। Oh no! Oh no!
বাইরে কেউ আছে? না, মাই গড, এত রক্ত এখানে, অনেক গুলিও চলেছে। এখানে হয়েছেটা কি? চারদিকটা খোঁজো। না, মারা গেছে। বেচারি, মনে হচ্ছে এখানে ক্যাম্পিং করতে এসেছিল আর ওদের সবাইকে এইভাবে খুন হতে হয়েছে। স্যার কিন্তু এই হাই গ্যাং নির্দোষদের কেন মারছে? মনে হচ্ছে এরা এই গ্যাংয়ের ব্যাপারে কিছুটা জেনে গেছিল, যেটা ওদের জানা উচিত ছিল না। স্যার, স্যার বেঁচে আছে। স্যার গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে, কিন্তু রক্ত অনেক বেরিয়েছে। পঙ্কজ, ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো তাড়াতাড়ি। দেখো, তুমি ভয় পেও না, আমরা সিআইডি থেকে। কি নাম তোমার? তানিয়া। আর আমার বন্ধু। আপনার বন্ধুরা এখন... আচ্ছা, আপনার বন্ধুদের ওপর হামলা কে করেছে? কে মেরেছে? জানি না, আমরা তো ক্যাম্পিং করতে এসেছিলাম, হঠাৎ করে একটা অদ্ভুত লোক এলো। আমাকে বাঁচিয়ে নাও, আমাকে বাঁচাও। না 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 না, আমাকে বাঁচাও। কে 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 আপনি? আমাকে বাঁচাও, আমি খুব বিপদের মধ্যে আছি। কিরকম কিরকম বিপদ? সব নষ্ট হয়ে যাবে। কি 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 নষ্ট হয়ে যাবে? ওই প্রমাণগুলো ওই লোকগুলো যেন না পায়। এটা আপনি কাদের কথা বলছেন? আর কি রকম প্রমাণ? মনে হয় ওনার মানসিক স্থিতি ঠিক নেই। বাঁচাও আমায়। দাদা বাঁচাও দাদা, আমায়। আপনি শান্ত হন। আমাদের কিছু বন্ধু জঙ্গলে গেছে কাঠ কাটতে, ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপর ওরা আপনাকে ঠিকঠাক পৌঁছে দেবে, আপনি একদম টেনশন করবেন না। ওটা ডক্টর রঘুবীর ছিলেন, উনিও মারা গেছেন। আপনারা ঠিক সময় চলে এসেছেন, তো আমিও বাঁচতাম না। আচ্ছা, এটা বলো, ওই লোকটা যখন এখানে সাহায্য চাইতে আসে তখন কি হয়েছিল? ওই আমার বয়ফ্রেন্ড সমীর, ও ওনাকে মেন রোডে ছাড়তে গিয়েছিল, আর আর ফিরে আসেনি। আর তারপর কিছু লোক আসে, আর আমাদের উপর গুলি চালাতে লাগলো। জানি না সমীর বেঁচে আছে কিনা। অভিজিৎ, ওখানে যেখানে আমরা ডক্টর রঘুবীরের পায়ের ছাপ পেয়েছিলাম, ওখানে জুতোরও ছাপ পেয়েছিলাম। আচ্ছা, ওই জুতোর ছাপটা এই সমীরের নয় তো? হতে পারে, কিন্তু ডক্টর রঘুবীর যে প্রমাণের কথা বলছিলেন সেগুলো কোথায়? ওনার লাশের কাছে তো আমরা কিছুই পেলাম না। আচ্ছা, এটাও তো হতে পারে যে ডক্টর রঘুবীর ওই প্রমাণটা সমীরের হাতে দিয়ে দিয়েছিল, আর ও আই গ্যাংয়ের লোকেদের হাত থেকে পালিয়ে গেছে। যদি বেঁচে যায় তো ভালো কথা, কিন্তু যদি ওদের হাতে পড়ে তাহলে বাঁচবে না। এই সমীরকে খুব তাড়াতাড়ি খুঁজতে হবে, ওরা ওকে খুঁজে পাওয়ার আগে। কিন্তু স্যার, এই আই গ্যাং রঘুবীর বাবুকে কেন আটকে রেখেছিল? এই যে জঙ্গলে ব্ল্যাক আউট হয়েছে না, এরা হয়তো জোর করে রঘুবীর বাবুকে দিয়ে এই কাজটা করিয়েছে। একবার যদি আমরা জানতে পারি যে ওরা ডক্টর রঘুবীরকে বন্দি করে কোথায় রেখে দিয়েছিল, তাহলে ওদের খুঁজতে খুব একটা মুশকিল হবে না। জঙ্গলেই কোথাও নিশ্চয়ই আছে। তানিয়া, দেখো, সমীরকে বাঁচানোর জন্য তোমার সাহায্যের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ স্যার। তানিয়া, আগে এটা বলো যে তোমরা যখন এই জঙ্গলে এসেছিলে ক্যাম্পেনিং এর জন্য, তখন তোমরা এখানে কিছু দেখেছো বা শুনেছো যেটা তোমাদের বড় অদ্ভুত লেগেছে? না স্যার। ভালো করে ভেবে বলো, কোনো লোককে দেখেছিলে বা কোনো জন্তুকে, কোনো সাউন্ড, ওইরকম কিছু? হেলিকপ্টারের মতো আওয়াজ ছিল। আমার মনে হলো আমার ভুল হবে, কারণ এই জঙ্গলে হেলিকপ্টার কোথা থেকে আসবে? হতে পারে গ্যাংয়ের হেলিকপ্টার এখানে এসেছিল। একবার যদি এটা জানতে পারা যায় কোথায় ল্যান্ড হয়েছিল, তাহলে ওদের ঠিকানায় পৌঁছে যাওয়া সম্ভব। আচ্ছা, তোমরা যখন জঙ্গলে এসেছিলে তখন নিজেদের সাথে জঙ্গলের ম্যাপটা নিয়ে এসেছিলে তো? এই দেখো, এই জঙ্গলের চতুর্দিকে তো গাছে ভর্তি। এখানে এই জায়গাটা খালি, আর এইখানে এই দুটো জায়গাতে গাছ কম। এখানে চান্স আছে। ঠিক আছে, গিয়ে দেখি।
রবি পঙ্কজ তানিয়ার দিকে খেয়াল রেখো। Yes, sir. আমরা চেক করছি। ওকে। দয়া, হ্যাঁ, এখানটা দেখো, আগুন জ্বালানো হয়েছিল। এই পোড়াকাঠ তো ওখানেও আছে। এই দেখো, এখানে এখানে আর ওইদিকে অনেক জায়গাতে জ্বালানো হয়েছিল, পুরো সার্কেল করা হয়েছিল। হ্যাঁ, যাতে রাত্রে যখন এই চপারটা এখানে ল্যান্ড করবে ও সিগন্যাল পায় ল্যান্ডিং এর জন্য। যদি চপার এখানে ল্যান্ড করে থাকে তাহলে ওদের ডেরা এখানে আশেপাশেই কোথাও আছে। ডিফেন্স এরিয়া, কিন্তু এখানে আশেপাশে তো মিলিটারি কোনো বেসই নেই। হতে পারে কয়েক বছর আগে এটা ডিফেন্স এরিয়া ছিল, দেখলো যখন যে এখানে কেউ নেই, তাই ওই গ্যাংটা এই এরিয়াটাকে নিজেদের আড্ডা বানিয়ে নিল। এই দেখো, মনে হচ্ছে রঘুবীর বাবুকে এখানেই বেঁধে রাখা হয়েছিল আর ওনাকে দিয়ে জোর করে কোনো কাজ করানো হচ্ছিল। মেমোরি চিপ হতে পারে, কোনো রহস্য লুকিয়ে আছে এর মধ্যে। কি হলো? এটা তো একটা আর্টিকেল, রঘুবীর বাবু যে এক্সপেরিমেন্ট করছিলেন সেটার ব্যাপারে। এটা এমনভাবে কাজ করে যার জন্যে সমস্ত ইলেকট্রিক ইকুইপমেন্ট বন্ধ হয়ে যায়। ও, তার মানে এখানে যে ব্ল্যাক আউটটা হয়েছে সেটা এই ব্যাপারে নয় তো? হতে পারে। এটা তো বোমের ব্লু প্রিন্ট, ইলেকট্রোম্যাগনেটিক পালস ওয়েপন। ও, তার মানে ডক্টর রঘুবীরকে এই আই গ্যাং কিডন্যাপ করেছিল এই কারণেই যে এই ইএমপি বোম বানাতে পারে। আমাদের মনে হচ্ছিল যে কোনো নর্মাল বোম হবে, আরডিএক্স বা বারুদের মতো বোম যা যে কোনো জায়গায় ব্লাস্ট করা যায়। আসলে এটা ছিল ইএমপি বোম, যার ব্যবহার এরা হয়তো করে ফেলেছে। সেই জন্য আমাদের সমস্ত ইলেকট্রিক্যাল গ্যাজেটগুলো কাজই করছিল না, গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, মোবাইল ফোন কিছুই চলছিল না। আচ্ছা, এরকম কোনো বোমের ব্যবহার যদি করতেই হতো তাহলে জঙ্গলে কেন করলো? অন্য কোনো জায়গায় করতে পারতো, হসপিটাল, এয়ারপোর্ট, কলেজ, শপিং মল, এরকম ফাঁকা জঙ্গলে কেন? হয়তো এটা ট্রেলার, পিকচার এখনো বাকি আছে। আর এ তো আরো একটা ব্লু প্রিন্ট, আর এতে তো বি লেখা আছে, ইলেকট্রোম্যাগনেটিক পালস ওয়েপন বি, মানে এটা দ্বিতীয় ব্লু প্রিন্ট বোমের। ও, জঙ্গলে যেটা ব্লাস্ট করা হয়েছিল সেটা টেস্ট করার জন্য, এটা দেখার জন্য যে ব্ল্যাক আউট ঠিক করে কাজ করছে কিনা। আসল বোমটা তো অন্য কোথাও ব্লাস্ট হবে। এমন জায়গা যেখানে অনেক ক্ষতি আর ধ্বংস করা যায়। এই ডক্টর রঘুবীর নিজের সাথে কোনো না কোনো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে গেছে, যেমন বোমের ট্রিগার কিংবা এমন কোনো জিনিস যা দিয়ে বোম ব্লাস্ট হবে না। আর এখন সেই জিনিসটা সমীরের কাছে আছে। সমীর যেন ওদের হাতে ধরা না পড়ে। আর খুব তাড়াতাড়ি ওকে খুঁজতে হবে।
ঠিক আছে, তুমি একদম ঠিক হয়ে যাবে, কিছু হবে না তোমার। পুরবি, হ্যাঁ, মেয়েটার অবস্থা তো খুব খারাপ মনে হচ্ছে। এর কিছু হয়ে যাবে না তো? পঙ্কজ জ্বরটা খুব বেড়েছে আর ইনফেকশনটাও ছড়িয়ে যাচ্ছে। আমার পক্ষে যতটা করা সম্ভব আমি করেছি। শি নিডস এ ডক্টর, পঙ্কজ। দয়া আর অভিজিৎ স্যারও এখন এলেন না। পুরবি, মনে হচ্ছে এরা আই গ্যাংয়ের লোক। করো, তুমি তানিয়াকে নিয়ে এখান থেকে বেরো। অভিজিৎ স্যার আর দয়া স্যারকে খোঁজো, আমি এদেরকে দেখছি। না 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 পুরবি, আমি তোমাকে একা ছেড়ে যাব না। এই আই গ্যাং এর সঙ্গে আমরা একসঙ্গে লড়বো। পঙ্কজ, তর্ক করো না, যাও এখান থেকে। না, আমি তোমাকে একা ছেড়ে যাব না। সত্যি বলছি, তুমি যাও। পঙ্কজ, ও নো, এইবার মনে হচ্ছে আমাদের মধ্যে কেউই এখান থেকে কোথাও যেতে পারবে না। এই, এই দাঁড়াও। এই, এগোবে না। এই, একদম এগোবে না। এই, পঙ্কজ, পুরবি, তানিয়া, এরা কোথায় চলে গেছে? আরে পঙ্কজ, তানিয়া, এখানে তো নেই। আরে ওদের আবার ওই গ্যাংয়ের লোকেরা নিয়ে গেল না তো? পুরবি, পঙ্কজ, এখানে তো কেউ নেই। আরে এটা তো পুরবির হাতের লেখা মনে হচ্ছে। আরে মনে হচ্ছে আমাদের জন্য কিছু লিখে যেতে চেয়েছিল, তার আগে এখানে কোনো গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আর এর মানে কি? আরে রেডিও, এটাই হতে পারে। হ্যাঁ, কারণ এই নাম্বার স্টেশনে মেসেজগুলো রেডিও ফ্রিকোয়েন্সির দ্বারাই পাঠানো হতো। আর এখন এই ব্ল্যাক আউট হওয়ার পরে মোবাইল ফোনও তো কাজই করছে না, শুধু রেডিওই বাজে যোগাযোগ রাখার জন্য। আর হতে পারে এই ইএমপি বুমের প্রভাব রেডিও ফ্রিকোয়েন্সির উপর হয় না। গাড়িতে রেডিও পড়ে আছে। ওখানে মনে হচ্ছে লাইট জ্বলছে, তাই না? হ্যাঁ, পুরবি আর পঙ্কজকে মনে হচ্ছে ওখানেই নিয়ে গেছে। ওখানে গিয়ে দেখি। এত ঘন জঙ্গলের মধ্যে একটা গ্রাম রয়েছে, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এত অন্ধকার। না 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 না, গুলি চালাবেন না, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, গুলি চালাবেন না। বাইরে এসো, বাইরে এসো, আমরা সিআইডি থেকে।
আচ্ছা স্যার, আপনারা এসে গেছেন। আপনারা আসার আগে আরো কিছু লোক এসেছিল আর গ্রামে তাণ্ডব চালিয়ে চলে গেল স্যার। কেন, কি করেছে ওরা? স্যার, এখানকার বাসিন্দাদের ঘরে এক একজনের ঘরে ঢুকে ঢুকে জিনিসপত্র ওলট পালট করে দিল। আর ওরা কোন একটা ছেলেকে খুঁজছিল। ওই সমীরকেই খুঁজছে। আচ্ছা, ওই লোকগুলো আসার আগে কোনো ছেলে এখানে এসেছিল আশ্রয় খুঁজতে? না স্যার, কেউ আসেনি। এক একটা ঘরে গিয়ে খুঁজতে হবে, সমীর যেন ওদের হাতে না পড়ে। অভিজিৎ, এক মিনিট ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। আচ্ছা, এটা বলুন যে কোনো অচেনা লোক এখানে এসেছে আশ্রয় নিতে বা সাহায্য চাইতে? না, কেউ না। তাহলে এই দরজায় এত রক্ত লাগলো কি করে? রক্ত? কোথায় রক্ত? আমি জানি আপনাদের কাছে কোনো উত্তর নেই। এই বাড়ির তল্লাশি নিতে হবে আমাদের। আমাকে মেরো না, আমার কাছে কিছু নেই। এই, বাইরে বেরিয়ে এসো। কে তুমি? সমীর? আপনারা আমার নামটা কি করে জানেন? তোমার বান্ধবী তানিয়া বলেছে। তানিয়া? তানিয়া ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, কিন্তু আফসোস তোমার বাকি বন্ধুরা ওরা আর এই পৃথিবীতে নেই। কি? আমি তো ওনাকে সাহায্য করতে গেছিলাম, কিন্তু কি করে জানবো এসব হয়ে যাবে? ওনার নাম ডক্টর রঘুবীর ছিল, খুব বড় সায়েন্টিস্ট উনি। আচ্ছা, উনি কি তোমাকে কোনো জিনিস দিয়েছিল রাখার জন্য বা লুকোনোর জন্য? না স্যার, উনি কিচ্ছু দেননি। উনি তো বারবার শুধু এটাই বলছিলেন যে ওনাকে যেভাবে হোক বাঁচাতে হবে, না হলে ওই লোকগুলো আবার ওকে ধরে নেবে। হঠাৎ করে ওই লোকগুলো চলে এলো আর দুমাতুম গুলি করতে শুরু করলো। স্যার, আমি কোনোভাবে ওখান থেকে পালিয়ে গেলাম আর এখানে এসে লুকিয়ে পড়লাম। এই সমীরের কাছে নেই মানে ডক্টর রঘুবীর ওই জিনিসগুলোকে কোথাও লুকিয়ে রেখেছেন। যেভাবে পুরবী, পঙ্কজ আর তানিয়া ওই অপরাধীদের হাতে পড়ে গেছে, সেইভাবে ওই জিনিসটাও ওদের হাতে পড়ে গেছে। আরো একবার চেক করছি রেডিওটাকে। বস, আমরা সব জায়গায় দেখে নিয়েছি, কোথাও পাইনি। ঠিক আছে, একটা কাজ করো, ফ্যাক্টরিতে ফিরে এসো, প্ল্যান বি শুরু করব। হতে পারে এরা প্রমাণ পায়নি, কিংবা এই সমীর। এবার তো এই ফ্যাক্টরিতে গিয়েই জানতে পারা যাবে। হতে পারে পুরবী আর পঙ্কজ ওখানে আছে। এখানে আশেপাশে কোথাও ফ্যাক্টরি আছে? এখানে তো কেউ নেই। পঙ্কজ, পুরবী, পঙ্কজ, ঠিক আছো তুমি? পুরবী,
তোমরা কেমন আছো? হ্যাঁ, স্যার আপনাদের এখানে আসা উচিত হয়নি স্যার। এটা আপনাদের এখানে ডাকার একটা ষড়যন্ত্র ছিল। কি প্লিজ এখান থেকে চলে যান। ষড়যন্ত্র? কি বলছো তোমরা? হ্যাঁ, ও নো। সাবধানে সাবধানে, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি সাবধানে। দয়া, ওই দেখো ব্যাটারি। তোমরা পেছনে সরো, পেছনে সরো। তোমরা এখান থেকে পেছনে যাও, পেছনে পেছনে যাও। সাবধানে যাও, সাবধানে। আই গ্যাং, আই গ্যাং, আই গ্যাং অতিষ্ঠ করে তুলেছে এই গ্যাংটা। আজ পর্যন্ত কোনো গ্যাং বা কোনো অপরাধী আমাদের হাত থেকে বাঁচতে পারেনি। আর এই আই গ্যাং, এ আমাদের হাতের নাগালে কেন আসছে না? কেন ধরতে পারছি না? স্যার, এদের যদি তাড়াতাড়ি ধরা না যায় তাহলে ওরা সারা পৃথিবীতে অপরাধ করে বেড়াবে। হ্যাঁ অভিজিৎ, ওরা দ্বিতীয় কোনো জায়গায় ব্লাস্ট করার আগেই আমাদের সেখানে পৌঁছতে হবে। কিন্তু স্যার, এটা আমরা কি করে জানবো যে দ্বিতীয় বোমটা ওরা কোথায় ফাটাবে? ওরা তো ওখান থেকে পালিয়ে গিয়েছিল। হয়তো এই জিনিসটা ওরা পেয়ে গিয়েছে যা ডক্টর রঘুবীরের কাছে ছিল। অভিজিৎ, তোমার মনে আছে দয়া ওই বাংকারে যে চিপটা পেয়েছিল? হয়তো চিপের ভেতরে ব্লাস্টের ডিটেলসটা আমরা পেয়ে যাব। স্যার, ওই চিপটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, কিন্তু আমি ওটার কোড ক্র্যাক করেছি। 1 মিনিট স্যার, এই দেখুন। মাই গড, এতে তো কিভাবে বোম বানানো যায় তার ডিটেল দেওয়া আছে, আর সেটা কত বিপজ্জনক। আর কোথায় কোথায় ব্লাস্ট হতে পারে তারও ডিটেলস আছে। গভর্নমেন্ট কম্পিউটার্স, ন্যাশনাল সিকিউরিটি সাইট, এয়ারপ্লেনস। স্যার, প্লেনে যদি ব্লাস্ট হয় মানে আলো নিভে যাওয়া মানেই তো প্লেন ক্র্যাশ। এই বোমটা ততটাই বিপজ্জনক যতটা অন্যান্য বোম, হয়তো তার থেকে বেশি। স্যার, এখানে তো অনেকগুলো জায়গা রয়েছে। এর মধ্যে ওরা কোন জায়গাতে অ্যাটাক করতে চলেছে সেটার যদি খোঁজ পাওয়া যেত। স্যার, স্যার তার উত্তর ওই চিপেই আছে। এই দেখুন স্যার, এই বিদ্যুৎ, মেঘ, এগুলো কি? স্যার, এর মধ্যে এই দুটো ওয়ার্ড বারবার ইউজ করা হয়েছে স্যার। আমার যতদূর মনে হচ্ছে ওই যে ব্ল্যাক আউট হয়েছিল এটা সেটারই কোড। না 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 না, এটা নিশ্চয়ই কোনো কোড ওয়ার্ড, কিন্তু এটা ইলেকট্রিকের ব্ল্যাকআউটের কোড ওয়ার্ড নয়। এই কোড ওয়ার্ড ব্লাস্ট যেখানে হবে সেখানকারই এটা। স্যার, প্রথমে তো নাম্বারের সাহায্যে ওরা মেসেজ পৌঁছাতো। এখন আবার নতুন কোনো উপায় বের করেছে এই আই গ্যাং মেসেজ দেওয়ার জন্য। হ্যাঁ, লোকেশকে ডাকা যাক। বিজলি বাদল, BIJLEE BADAL। ওকে, যদি আমরা এই শব্দগুলোকে শব্দ দিয়ে নয় একটা নাম্বার হিসেবে দেখি। সেটা কি করে বলুন তো? আমি বোঝাচ্ছি তোমাকে। ধরে নাও এর নাম্বার 1, বি এর 2, সি এর 3, ডি এর 4। সেভাবেই এ থেকে জেড পর্যন্ত 26টা অ্যালফাবেটের 26টা নাম্বার 1 থেকে 26-এর মধ্যে হয়ে যাবে। এবার যদি আমরা বিজলি বাদল এই শব্দটাকে ডিকোড করি এই নাম্বার দিয়ে, যে নাম্বারগুলো আসবে 2, 9, 10, 1, EE 5, 5, বাদল 2, 1, D 4, A 1, L 12। তাহলে এই ডিকোডিংটা হলো 29101 255 214 112। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 ডিজিট। কিন্তু স্যার, বইয়ের ISB নাম্বার তো
13 ডিজিটের হয়। হ্যাঁ, তাহলে এটা কিসের নাম্বার হতে পারে? 14 ডিজিটের? অভিজিৎ, ধরো এটা আইএসবি নম্বর নয়, অন্য কোনো নাম্বার। আর এটা 29, এই 29 29, আর 10 দিয়ে তো 10ই হয়। আচ্ছা, এটা কোনো ডেট নয় তো? 29শে অক্টোবর? স্যার 29শে অক্টোবর তো দুদিন আগে ছিল। এবার বাকি রইল 10 নম্বর। আইএসবি নাম্বার হয় 13 ডিজিটের, তার মানে এই 10 নম্বর ব্যাপারটা কি? হয়তো এটা কোনো আইএসবি নাম্বার কোনো কিছুর। কিন্তু 13 ডিজিটের আইএসবি নাম্বার শুধুমাত্র বইয়ের ক্ষেত্রেই হয়। নিউজ পেপার, ম্যাগাজিনস বা অন্য এডিটোরিয়ালের জন্য ISSN, তার মানে ইন্টারন্যাশনাল সিরিয়াল স্ট্যান্ডার্ড নাম্বার। তাহলে অভিজিৎ, হতে পারে এই 8টা ডিজিট আছে সেটা আইএসএস নাম্বার, বাকি থাকলো 2টো। ম্যাগাজিন বা পেপারের পেজও হতে পারে। পঙ্কজা, একটা কাজ করো, 29শে অক্টোবর যতগুলো পেপার আর ম্যাগাজিন বেরিয়েছে সেটা লিস্ট বের করো, আর দেখো এই আইএসএস নাম্বার কিসের। স্যার, স্যার এটা তো কোনো নিউজ পেপারের আইএসএস নাম্বার। মুম্বাই মেল কনফারেন্সের ব্যাপারে। টার্কি, ইরান, আফগানিস্তান থেকে ডিপ্লোম্যাট এসেছে আমাদের দেশে। 1 নভেম্বরে কনফারেন্স হবে, অয়েল পাইপলাইনের ডিল কনফার্ম হবে। টার্কিশ ডিপ্লোম্যাট মিস্টার হাসানের জন্যই এইসব হচ্ছে, এই অয়েল পাইপলাইনের ডিল। মাই গড, মানে স্যার এই আইগাং এখানেই ব্লাস্ট করবে? ওদের নিশানা টার্কিশ ডিপ্লোম্যাট। মাই গড অভিজিৎ, আজ 1 নভেম্বর। এই ইএমপি ব্লাস্ট তো যে কোনো সময় হতে পারে। গাড়ি কেন বন্ধ করে দিলে? স্যার আমি বন্ধ করিনি, নিজে নিজেই বন্ধ হয়ে গেল। নিজে থেকেই বন্ধ হয়ে গেছে স্যার। ইএমপি মনে হচ্ছে এই জায়গায় ইএমপি বোমের প্রভাব পড়ছে। ওয়াকিও চলছে না। এসিটা কেন বন্ধ? স্যার সব গাড়ি বন্ধ হয়ে গেছে, আর ওয়াকি টকি কাজ করছে না। নামো তোমরা, কাম অন ফার্স্ট। স্যার গাড়ি নিজে থেকেই বন্ধ হয়ে গেছে, আর ওয়াকিও কাজ করছে না। গার্ডস কভার করো। স্যার জানি না, হঠাৎ করে সমস্ত গাড়ি থেমে গেল, কোনো ইকুইপমেন্টস কাজ করছে না, আর মোবাইলে নেটওয়ার্কও আসছে না। মিস্টার হাসান, আর ইউ অলরাইট? সমীর, তুমি? সমীর নয়, সূর্য।
আসল সমীর তো কবেই মারা গেছে। ও নিজে নিজে মারা যায়নি, ওকে তুমি মেরেছো, আর এখন আসল সমীর সেজে ঘুরে বেড়াচ্ছ। আসল সমীরকে মেরে আমি গ্রামবাসীদের হুমকি দিয়েছিলাম, যদি আমার ব্যাপারে কাউকে বলেছিস তাহলে প্রাণে মেরে দেবো। না না, জেনে শুনে আমি তোমাদের সিআইডি কে ওই ফ্যাক্টরির মধ্যে নিয়ে গেছিলাম, যাতে তোমাদের সবার চিতা ওইখানেই চলে। স্বপ্ন দেখা বন্ধ করো। সিআইডিকে শেষ করার জন্য অনেকে এসেছিল আর অনেকেই চলে গেছে। এবার তোমার কি হবে সেটা আগে ভাবো। অভিজিৎ, অভিজিৎ, গাড়িতে যদি পেট্রোল শেষ হয়ে যায় তাহলে গাড়ি শেষ হয় না, ওতে আবার পেট্রোল দিতে হয় আর গাড়ি আবার চলতে শুরু করে। আমাদের গ্যাংটা ওই রকমই, আবার পেট্রোল দেব, কিন্তু এইবার গাড়ি কোথায় থামবে সেটা তোমরা আন্দাজও করতে পারবে না। এবারে তোমাদের গাড়ি জেলের গড়াদের পেছনে গিয়ে দাঁড়াবে। তোমাদের গ্যাংয়ের বস কে সেটা তোমরা কখনো জানতে পারবে না। ওদিকে দেখ স্যার, স্যার 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 সামলে মেঝেতে জল রয়েছে। সরি সরি। ইটস ওকে স্যার, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। স্যার স্লিপার এখানে খুলবেন। টিম ব্রো। ইয়েস স্যার। বান্টি, শিট, তোরা আছিস তো? আরে আমাকে না বলেই তোরা এখানে চলে এলি। আমার কোনো ভ্যালুই নেই। হ্যাঁ, আমি ইডিয়েটের মতো তোদের পেছন পেছন দৌড়াই। আরে কেউ আছিস তো? দীপু, চেঁচাস না ভাই। সত্যি ভাই, কত চিৎকার করিস, বস না এখানে চুপচাপ। আমি কাঁদি আর তোরা? দীপু, আরে চিল কর না। না রে ঋত্বিক, এই বান্টি আর অঙ্কু না সবসময় এরকমই করে। পুলিং, কলেজেও লেগ পুল করতো আর এখানে এসেও করছে। জাস্ট সেট আপ দীপু, আমরা স্টিম রুমে রিল্যাক্স করতে এসেছি, ডিস্টার্ব করিস না ভাই। আচ্ছা, ডিস্টার্ব আমি করছি। শাট আপ দীপু। কি হলো রে দীপু, কি হয়েছে? আরে আমি কিছু করিনি। তাহলে এই চিৎকারটা কিসে? আরে কেউ দরজাটা খোলো, স্টিম কম হলে তবে তো দেখতে পাবো। অঙ্কুর, 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 আরে গাইস, আরে গাইস শোনো, গাইস শোনো, আরে গাইস শোনো। কি হয়েছে দীপু, কেন চিৎকার করছিস? ওই ওখানে কি হয়েছে তোর? আরে অঙ্কুরের খুন হয়ে গেছে। হ্যাঁ? খুন? কি? এটা কি বলছিস তুই? তুই যদি মজা করিস ঠিক হবে না কিন্তু। আরে আমি মজা করছি না, কেউ অঙ্কুরকে ছুরি মেরে খুন করে দিয়েছে, স্টিম রুমে পড়ে আছে। মঞ্জু, আসুন স্যার। কোথায় বডি? স্যার লাশ ভেতরে আছে। আপনারা কোনো জিনিসে হাত দেননি তো? না স্যার, লাশ দেখে আমরা স্টিম রুম বন্ধ করে দিয়েছি, তখন থেকে আমরা বাইরেই দাঁড়িয়ে আছি। অভিজিৎ, এই দেখো, এই এই গলাটার নার্ভ কেটে গেছে, এখান থেকে অনেক রক্ত বেরিয়েছে, সেই জন্য মারা গেছে। স্যার এরা বলছে যে
ছুরি মারা হয়েছে, কিন্তু আঘাত তো দেখতে পাচ্ছি না। ছুরি তো কোথাও নেই। আপনারা কি লাশের পাশ থেকে কোনো ছুরি সরিয়েছেন? না না স্যার, আমরা তো হাতও লাগাইনি। হ্যাঁ স্যার, আমরা যখন দরজা বন্ধ করেছিলাম তখন ছুরি ওখানেই ছিল লাশের পাশে। আপনারা দরজা বন্ধ করার পরে কেউ ভিতরে গিয়েছিল? না স্যার, কেউ যায়নি। রিয়েলি? আপনারা জানেন আপনারা কি বলছেন? হ্যাঁ, ভিতরে একটা খুন হয়েছে, লাশ আর ছুরি দুটোই ভিতরে রয়েছে। আপনারা দরজা বন্ধ করে বাইরে আসেন, কেউ ভিতরে ঢোকেও নি, আর ছুরি হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, কেউ কি এখানে বলবেন আমাকে কি করে এটা সম্ভব? স্যার, মনে হচ্ছে ওরা যখন এদিকে পালিয়ে আসছিল ছুরিটা কেউ লুকিয়ে দিয়েছে। তল্লাশি নাও এদের, তল্লাশি নাও। হাত উঁচু করো। স্যার, এদের কাছে তো কোনো ছুরি নেই। এবার এদের কাছে একবার। স্যার, আমাদের অবস্থা তো দেখুন, কোথায় লুকাবো ছুরি? অদ্ভুত ব্যাপার, এদের কাছে যখন ছুরি নেই তাহলে গেল কোথায়? স্যারের গলায় ছুরির আঘাত রয়েছে। এক মিনিট। হ্যাঁ দয়া, ওখানে অঙ্কুরের মৃত্যু কি করে হয়েছে, কিভাবে? খুনি ওর গলায় ছুরি মেরেছে। এখানে মঞ্জুর খুনও ঠিক ওইভাবেই হয়েছে। দয়া, যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সেই ছুরিটা আছে ওখানে? হ্যাঁ আছে। এই যে, কেন কি হয়েছে? ভাই, এখানে ছুরি পাওয়া যাচ্ছে না। কি? ছুরি উধাও হয়ে গেছে? আচ্ছা, একই রিসর্টে একই সাথে দুটো আলাদা আলাদা জায়গায় দুজন বন্ধুর খুন, তাও আবার ঠিক একইভাবে। ঠিক আছে, আমি তোমাকে পরে কল করছি। পুরবি, এই ছুরিটাকেও ফরেন্সিকে পাঠিয়ে দাও। একটা মেয়ের গলা কেটে মার্ডার করা হয়েছে, তাও তখন যখনও তোমাদের পাশে বসেছিল, আর তোমাদের মধ্যে কেউ কিছু দেখোনি, কিছু শোনোনি। হ্যাঁ স্যার, আমরা সবাই হট ট্যাবে রিল্যাক্স করছিলাম, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কিচ্ছু বুঝতে পারিনি। আর আপনারা সবারই চোখ লেগে গেছিল। হ্যাঁ, আর মঞ্জু মরার সময়ও নিশ্চয়ই বাঁচার চেষ্টা করেছিল, হাত পা নিশ্চয়ই ছুঁড়েছিল, তখনও কেউ কিছু দেখোনি? স্যার, হ্যাঁ স্যার, আপনি এখান থেকে ছুরিটা তুলেছেন? ছুরি না তো, কেন? স্যার, ছুরিটা পাওয়া যাচ্ছে না। ছুরি নেই? এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় গেল? স্যার, আমরা তো এখানেই রয়েছি, আমাদের চোখের সামনে ছুরিটা হারিয়ে গেল কিভাবে? ঋত্বিক, এবার তোর পালা। দেখো, এটা বোঝাই যাচ্ছে যে খুনি তোমাদের মধ্যেই কেউ। এখন সত্যি কথা বলে দাও, কি অঙ্কুর আর মঞ্জুকে কে প্রাণে মারতে চেয়েছিল? আপনাদের এটা মনে হচ্ছে যে আমরা ওদের মেরেছি? স্যার, ওরা তো আমাদের বন্ধু ছিল, আমরা ওদের কেন মারবো? এই কুম্ভীরাশ্রু আমাকে দেখিও না, বুঝেছো? যখন ওদের দুজনের খুন হয়েছিল তখন তোমরাই ছিলে ওদের পাশে, তোমরাই। এখন এই নাটক বন্ধ করো আর সত্যি কথা বলো, তোমাদের মধ্যে কে ওদের এত ঘৃণা করতো যে ওদেরকে খুন করতে হয়েছে? তোমরা সবাই কলেজে একসাথে পড়তে না? কলেজে হতে পারে তখন কিছু হয়েছিল কারোর সাথে, যে এতই ঘৃণা ছিল যে 10 বছর বাদেও ওই ঘৃণাটা যায়নি, আর সুযোগ বুঝেই ওদের দুজনকে মেরে দিয়েছো। তুমি না, তুমি
ভালো এতেই হবে যে নিজেদের দোষ স্বীকার করে নাও, বুঝেছো? কি হলো? হ্যাঁ, কিছু তুমি করিনি। করেছো? আমি কিছু তুমি করিনি। মেরেছো ওদের? স্বপ্ন স্বপ্ন অঙ্কুরকে মারতে চেয়েছিল। মিথ্যে কথা বলছে। আজ আমি আমার নিজের চোখে দেখেছি। যেটা তুমি করছো না, একদম ঠিক করছো না। আমি তোমায় ছাড়বো না। কি করবে তুমি? হ্যাঁ, তুমি শুধু চেঁচামেচি ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। তোমার চাবি আমার হাতে আছে, আমার হাতের কাঠপুতুল তুমি। আমি যেরকম চাইবো তুমি সেরকমই করবে, এটা তুমিও জানো। তাই লেট মি গো। আই হেট ইউ, Bye. আই হেট ইউ অঙ্কুর, আই হেট ইউ। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমায় মেরে ফেলবো, প্রাণে মেরে ফেলবো। স্বপ্না, কি বলছো? না স্যার, এটা সত্যি যে স্বপ্না অঙ্কুরকে ঘৃণা করতো, খুব ঘৃণা। কিন্তু স্যার ওই অঙ্কুর চুপ। কিন্তু কি? স্বপ্না আর অঙ্কুর হাজবেন্ড ওয়াইফ ছিল, কিন্তু অঙ্কুর স্বপ্নাকে ছেড়ে দিয়েছিল। ওদের ডিভোর্স হওয়ার কথা ছিল। আর সেই কারণে তুমি অঙ্কুরকে এত ঘৃণা করতে? হ্যাঁ স্যার, সেটা কোনো কারণ নয়। আমাদের ডিভোর্স তো এমনিতেও হয়ে যেত। ওই লোকটা আমার বাচ্চাদের আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। কোর্টে আমার উপর মিথ্যে মিথ্যে অভিযোগ দিয়ে আমার বাচ্চাদের আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। হ্যাঁ, আমি ওকে ঘৃণা করতাম, আমি ওকে খুবই ঘৃণা করতাম স্যার, কিন্তু আমি ওকে মারতে পারি না। আর স্যার, যখন ওর মার্ডার হয়েছে আমরা সবাই হট টাবে ছিলাম। আর ঋত্বিক, তুমি তো ওখানেই ছিলে, স্টিম রুমে। দয়া যখন জিজ্ঞাসা করছিল যে কে যে মঞ্জু আর অঙ্কুরকে ঘৃণা করে, তখন তোমার মুখ ফ্যাকাশে কেন হয়ে গিয়েছিল? কি ব্যাপার? তোমার আর মঞ্জুর মধ্যে কিছু ছিল? কোনো প্রবলেম ছিল? তুমি কি ওকে পছন্দ করতে না? স্যার, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আরে কেউ ওকে বোঝা, আমি এক প্রশ্ন বারবার জিজ্ঞাসা করি না। এর কথা জবাব দাও। এ দ্বিতীয়বার কিন্তু মুখ দিয়ে জিজ্ঞাসা করবে না, হাত পা দিয়ে জিজ্ঞাসা করবে। মুখ খোল। ঠিক আছে স্যার, আমি বলছি। দেখুন স্যার, আমি মানছি যে আমি মঞ্জুকে ঘৃণা করতাম। একে তো বন্ধুত্বের খাতির ওকে সাহায্য করেছি, ওকে আমার কোম্পানিতে চাকরিও দিয়েছি। আর ও কি করছে? আমার বসের প্রিয়পাত্র হয়ে আমারই চাকরি খেতে চলেছিল। রাগ হতো আমার ওর ওপর, আর ও সেটারই যোগ্য ছিল। কিন্তু স্যার, সে যাই হোক না কেন স্যার, আমি ওকে মারার কথা ভাবতে পারি না স্যার। ইনফ্যাক্ট আমি তো ওখানে ছিলামই না, ওর কাছে। আরে হ্যাঁ, ও তো ওখানে ছিলই না, ও তো স্টিম রুমে ছিল যেখানে অঙ্কুর খুন হয়েছে। কারেক্ট। ভালো প্ল্যান করেছিলে, তোমরা দুজনে মিলে ভালো প্ল্যান করেছিলে। কি অদ্ভুত ব্যাপার, একজন এই স্বপ্না দেবী যে অঙ্কুরের থেকে মুক্তি চেয়েছিল, আর ঋত্বিকের মঞ্জুর থেকে, আর এরা দুজনেই দুজনের কাজ করে দিয়েছে, ওই দুজনকে খুন করে দিয়েছে। রাইট? এই আইডিয়া কোন ফিল্ম থেকে নিয়েছো তোমরা? এরকম কিচ্ছু নয় স্যার। না আমরা কোনো প্ল্যান করেছি, না আমরা কাউকে খুন করেছি। বিলিভ মি স্যার। কে খুন করেছে আর কে করেনি সে সবই জানা যাবে। শুধু একবার ওই ছুরিটা যদি পেয়ে যায়। ছুরিটা এইভাবে হারিয়ে তো যেতে পারে না, এখানেই কোথাও থাকবে। পুরবি, ছুরিটা পেলে? না স্যার, খুঁজছি আমি। ঠিক আছে, খোঁজো, আমরা আশেপাশে দেখছি। রেডি স্যার? এই জুতোর চিহ্নগুলো দেখুন। মানে এটা বেশিক্ষণের না। তার মানে হলো পঙ্কজ এইখানে কেউ লুকিয়েছিল। আর এই দেখ, গাছগুলো কেমন মুড়িয়ে গেছে। স্যার, এখান থেকেই তবে কি হচ্ছিল সেসব দেখছিল। পঙ্কজ, এর মানে হলো এই যে এখানে লুকিয়েছিল না, সেই মেরেছে মঞ্জুকে। পিওপি নিয়ে আসি স্যার, চিহ্নগুলো ছাপ তুলে নি। স্যার,
পুরবি 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 তুমি ঠিক আছো? কিন্তু এসব হলো কি করে? তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে? জানি না স্যার। সব রেডি আছে? হ্যাঁ স্যার। আর পুরবি ও কেমন আছে? স্যার ঠিক আছে, ওই ডক্টর সালুংকে ওকে চেক করছে। ঠিক আছে, সবাইকে ডাকো, দেখি এই আংটি আর জুতোর চিহ্ন কার সঙ্গে ম্যাচ করে। আসুন আসুন, এইদিকে এইদিকে আসুন। দেখুন, আমরা খুনির সাথে যুক্ত কিছু প্রমাণ পেয়েছি, যেমন হলো এই জুতোর ছাপ। আর এক মিনিট, আপনাদের মধ্যে কেউ একজন এখানে আসেনি। কে আসেনি? ঋত্বিককে দেখা যাচ্ছে না, কোথায় ও? স্যার ওর খিদে পেয়েছিল তো ও কিচেনের দিকে কিছু খেতে গেছে। খিদে পেয়েছে? দয়া তুমি শুরু করো, আমি দেখে আসি ও কিচেনে কি খাচ্ছে। ঠিক আছে ফ্রেডি, এদের সবাইকে আংটি পরিয়ে চেক করো। আর পঙ্কজ, জুতোর ছাপটা চেক করো। আপনি আসুন। নেক্সট। স্যার ম্যাচ। ফ্রেডি, আংটিটা চেষ্টা করো। স্যার পারফেক্ট ম্যাচ। অঙ্কিতা, ওইখানে দাঁড়িয়ে যাও। নেক্সট। ম্যাচ স্যার। নেক্সট। না স্যার। ম্যাচ স্যার। আংটি। ম্যাচ। তাহলে আপনাদের তিনজনের মধ্যে কেউ ওই গাছের পেছনে লুকিয়েছিলেন, মঞ্জুকে খুন করার আগে কিংবা খুন করার পরে। আরে ঋত্বিককে দেখেছো? না, কিন্তু ওদিকে কেউ আছে। ঋত্বিক, ও নো। হ্যাঁ অভিজিৎ। আরে ভাই, ঋত্বিককে কেউ খুন করেছে। হ্যাঁ কিচেনে, তোমরা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। কাউকে এখান থেকে তুমি পালাতে দেখেছো? না। তুমি কি এখানে কাউকে যেতে বা আসতে দেখেছো? হ্যাঁ এইদিকে, এদিকে আসুন। ও মাই গড! আরে ভাই, আমি এসে দেখি ছুরি ওর গলায় লেগে রয়েছে, আমার সামনেই ও পড়েছে। ভাই খারাপ লাগছে, যদি একটু আগে আসতে পারতাম তাহলে। আরে ধরা পড়বে ও। ভাই তিনটে খুন হয়ে গেল। আরে ভাই, এটা কি ধরনের মজা? ক্রাইম সিনে তোমরা সিআইডি অফিসার হওয়া সত্ত্বেও গাফিলতি করছো। কি বলছেন কি আপনি? এটা মজা করার সময় নয়, এখানে খুন হয়েছে। হ্যাঁ আমি জানি এখানে খুন হয়েছে, আর আমি এখানে কি মজা করছি স্যার? তবে কে করছে মজা ভাই? কি হচ্ছে ডক্টর সালুকে? দয়া, যদি অভিজিৎ না করে থাকে তুমি করেছো। তোমার জানা উচিত প্রমাণকে অবহেলা করা উচিত নয়। ডক্টর সালুকে রিল্যাক্স, আগে এটা বলুন যে কি ব্যাপার। আরে ভাই, ছুরিটা ছিল, যেটা দিয়ে খুন করা হয়েছে সেটা কোথায়? আরে ছুরি এখানে সিঙ্কের মধ্যেই রয়েছে। সিঙ্কে কোনো ছুরি নেই। তুমি কোথায় গেলে ছুরি? হ্যাঁ
এক মিনিট স্যার, 1 মিনিট। এবার আমি কিছু বুঝতে পারছি। এই ছুরিগুলো হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, এটা খুনির একটা দারুণ প্ল্যান। এখানে 3টে খুন হয়েছে, 3টে খুনেই প্রত্যেকবার ক্রাইম সিন থেকে ছুরি এইভাবে উধাও হয়ে গেছে। প্রথমে স্টিম রুমে, যেটা বাইরে থেকে বন্ধ ছিল, তারপর জাকুজিতে, আমাদের চোখের সামনে। এসব কি হচ্ছে কি এখানে? ছুরিতে তো আমি হাতই দিইনি। এটা কি হতে পারে? আমাদের চোখের সামনে এখানে ছুরি ছিল, কিন্তু এখন নেই। আরে ভাই, এখন তো মনে হচ্ছে সব ছলনা হচ্ছে। হতে পারে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, না হলে অথবা আমাদের মাথা খারাপ করার চেষ্টা করা হচ্ছে। ঋত্বিকও মারা গেছে। আর এবারেও মার্ডার ওয়েপন মানে ছুরি নিজে থেকেই উধাও হয়ে গেছে। মনে হচ্ছে যে কেউ আমাদের বোকা বানাতে চাইছে। সেই জন্য আপনাদের রুমের আমরা তল্লাশি নিই, আর আমরা এটা পাই। কি বান্টি? না 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 স্যার, আমি 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 কিছুই করিনি। আমি কাউকে হিপনোটাইজ করিনি স্যার। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি কিছু রিল্যাক্স করিনি। বান্টি, রিল্যাক্স। আমরা জানি যে তুমি কাউকে হিপনোটাইজ করোনি, কারণ যখন কিচেন সিঙ্ক থেকে ওই ছুরিটা উধাও হয়ে গেল, তখন আমরা পুরো সজ্ঞানে ছিলাম। এটা ঠিক যে তুমি সম্মোহিত করনি, কিন্তু সম্মোহিত করতে তো পারো। তবে ওই জুতো আর আংটি এই 3 জনেরই ফিট হয়েছে। এখন আমাদের এটা জানতে হবে যে এইগুলো আসলে কার। জানো যে যখন মঞ্জু খুন হয়েছিল, তখন গাছের পেছনে এই 3 জনের মধ্যে কে ছিল? রিল্যাক্স, দীর্ঘশ্বাস নাও। আমার দিকে তাকাও, আমার আওয়াজ শোনো, আর তোমাদের পুরো মন আমার আওয়াজের উপর নিবিষ্ট করো। গুড। দীর্ঘশ্বাস নাও, আর তোমাদের পুরো মন আমার আওয়াজের উপর নিবিষ্ট করো। আমার তুড়ি বাজাতেই তোমরা ওটাই করবে যেটা আমি বলবো। এই সফিনা আর অঙ্কিতা, এরা দুজনে তো সম্মোহিত হয়ে গেছে, কিন্তু সম্মোহনের প্রভাব তো এই পিঙ্কির উপর পড়েনি। কারণ এই সম্মোহন টম্মোহন কিচ্ছু হয় না, আর যদি হয়েও থাকে তো এ কিছু জানে না। এটা একজন ফ্রড। যদিও কিছু না পারে আর এরকম কিছু না হয়, তাহলে ওরা দুজন কি করে সম্মোহিত হলো? আর এই কারণেই যে এরা দুজনে কিছুই করেনি, আর সম্মোহনের জন্য তৈরি ছিল, আর ওদের মন বান্টির আওয়াজে কেন্দ্রিত ছিল। কিন্তু তুমি এটা করনি, তোমার ভয় ছিল যে আসল সত্যিটা না বেরিয়ে যায়, তাই তো? কি লুকোচ্ছ পিঙ্কে তুমি? হ্যাঁ বান্টি, এদের সম্মোহন থেকে বাইরে নিয়ে এসো। আর পিঙ্কি, এবার তুমি সব সত্যিটা বলে ফেলো। চল চল, এইসব করে কোনো লাভ নেই। গাছের পিছনে তুমিই লুকিয়ে বসেছিলে তো? হ্যাঁ, সেটা আমিই ছিলাম, কিন্তু আমি কারোর খুন করিনি। আমি 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 তো শুধু স্বপ্নের উপর নজর রাখছিলাম, ব্যাস। স্বপ্ন? কেন? কারণ অঙ্কুর এরকম করার জন্য আমাকে টাকা দিয়েছিল। অঙ্কুর চেয়েছিল যে আমি স্বপ্নার এমন কিছু ছবি বার করি যাতে কোর্টে এটা প্রমাণ হতে পারে যে স্বপ্নার অন্য ছেলেদের সাথে অ্যাফেয়ার আছে। কিন্তু আমি এরকম কিচ্ছু করতে পারিনি। জানি না কেন ওখানে আমার খুব মাথা ঘুরছিল। যেমনটা আমার হয়েছিল। আর আমি ওই ট্যাপটায় পড়ে যাই। আর এর কারণটা কি ছিল? স্যার ওই জলটাতে একটা কেমিক্যাল ছিল, আর ওখানে ভেপারের জন্য ওটা ওখানকার সবার নিঃশ্বাসের সাথে মিশে যায়। এই জন্য ওখানে সবাই নেশায় ছিল। ও,
সেই জন্যই মঞ্জুকে খুন করার সময় কেউ দেখতে পায়নি, কারণ সবাই নেশাতেই ছিল। হতে পারে এই কারণেই ও নিজেকে বাঁচানোর চেষ্টাই করতে পারেনি। পিঙ্কি, তুমি ওই গাছের পিছনে কতক্ষণ ছিলে? যখন সবাই হট টাবে চলে এসেছিল তখন থেকে আধ ঘন্টা আমি ওখানেই ছিলাম। তাহলে তো খুনিকে নিশ্চয়ই তুমি দেখেছো, মনে করো। কালো জুতো, কালো প্যান্ট, হতে পারে রিসর্টেরই কোনো স্টাফ, কোনো ওয়েটার। আর আমরা খেয়ালই করিনি এরা ছাড়াও অন্য কেউ খুন করতে পারে। চলো, দেরি করে হলো, এই কেসের কিছু প্রমাণ তো পাওয়া গেল, কিন্তু এই মার্ডার ওয়েপন নিজে থেকেই উধাও হয়ে যাচ্ছে। এর রহস্যটা কি? এক মিনিট। স্যার আপনারা এটা কি করছেন? ওই যে ছুরিটা এখান থেকে হারিয়ে গেছে, সেটাকে খুঁজছি। পালাই এখান থেকে, না হলে ফেসে যাব। চল। পিঙ্কির কথা অনুযায়ী খুনি এইখানে দাঁড়িয়ে ছিল। ও যেহেতু রিসর্টেরই কোনো স্টাফ, সেই জন্যই ও যেখানে সেখানে আসতে পারে। এই রিসর্টে 10 জন ওয়েটার কাজ করে। ফ্রেডি সবার ডিটেলস নিয়ে আসছে। স্যার, যখন জানতে পারলাম যে খুনি এই রিসর্টেরই কোনো একজন স্টাফ, তখন আমি ভাবলাম যে খুনের কারণ তো 10 বছরের পুরনো কোনো শত্রুতা হতে পারে না। কোনো তো কারণ আছে যে 12 জন লোকের মধ্যে এই 3 জনেরই খুন হয়েছে। কলেজ ছাড়া এমন কোনো তো সূত্র আছে যেটা এদেরকে বেঁধে রেখেছে। আচ্ছা, তাহলে পাওয়া গেল ওই কারণ? হ্যাঁ স্যার, আপনার মনে আছে ঋত্বিক এটা বলেছিল যে ওর কোম্পানিতে মঞ্জুকে চাকরি পাইয়ে দিয়েছিল? আগে তো বন্ধুত্বের খাতির ওকে সাহায্য করেছি, ওকে আমার কোম্পানিতে চাকরিও দিয়েছি। আর ও কি করছে? আর ওরই চাকরি খেতে চেয়েছিল। হ্যাঁ স্যার, আর যখন আমি অঙ্কুরের ঠিকুচি বার করলাম তখন আমি জানতে পারলাম যে ও ঋত্বিক আর মঞ্জুর সাথেই কাজ করত। আচ্ছা। হ্যাঁ স্যার, ফিনিক্স রাইজিং ফার্মাসিউটিক্যালস, এই 3 জন মেডিসিনের ফিল্ডে একটা অনেক বড় রিসার্চ করছিল, আর আগামী 2 মাসের মধ্যেই ওরা এটার রেজাল্টও ঘোষণা করবে। আর এখন যখন এই 3 জনের খুন হয়ে গেল, তখন ওই কোম্পানির তো প্রচুর লস হয়ে গেল। হ্যাঁ, এতেও রাইভাল কোম্পানির লাভ হতে পারে। হ্যাঁ স্যার, এই 3 জনের মৃত্যুতে ওদের রাইভাল কোম্পানিরই লাভ আছে। আর ও ব্যবহার করেছে এখানকার কোনো ওয়েটারকে, কিন্তু সে কে? এই তিনটেতেই কিচ্ছু পাওয়া গেল না। স্যার, স্যার এটা স্টিম রুমের ড্রেনেজ থেকে কেটে নিয়ে এলাম, হয়তো এতে কিছু পেয়ে যাবেন। স্টিম রুম থেকে? হ্যাঁ স্যার। পঙ্কজ, এই দেখো কি পাওয়া গেছে। কি পেয়েছেন স্যার? এটা হচ্ছে ছুরি। এত ছোট একটা ছুরি? একদম ঠিক বলেছো পঙ্কজ, ধরে নাও এটা একটা ছুরি।
আপনারা প্লিজ বসে পড়ুন। হ্যাঁ, বসুন। এবার আমরা আপনাদের কিছু কেরামতি দেখাতে চলেছি। এই ছুরিটা দেখতে পাচ্ছেন? এই ছুরিটা একদম সেরকমই দেখতে যেটা খুনি খুন করার সময় ব্যবহার করেছে। আর এখন আমি এটা দিয়ে নিশানা লাগাবো। কি বলো দয়া, আমার নিশানায় ভরসা আছে? আমার একদম ভরসা নেই। দেখে নিও, একটা ছুরিও টার্গেটে লাগবে না। আরে স্যার, আপনি সরে যান। যদি আপনার লেগে যায় তাহলে? আরে টার্গেট কি আর আমাকে করবে নাকি? তার জন্য এ আছে না, এখানে মারবে। ঠিক আছে, কথা কম কাজ বেশি, নিশানা লাগানোর সময় চলে এসেছে। রবি, এবার আমার পালা। এসব কি হচ্ছে? এটা তো কোনো জাদু। আরে জাদু টাদু কিছুই নয়, হাতের খেলা। বসে পড়। না এটা জাদু আর না হাতের কোনো সাফাই, এটা সায়েন্স, বিজ্ঞান। এখানে 3টে খুন হওয়ার পরে 3টে ছুরির উদাও হওয়ার পিছনেও এই বিজ্ঞানেরই হাত রয়েছে। আর এই 3টে কেসেই যেখানে খুন হয়েছে ওখানে জল পাওয়া গেছে, আর সেটাও যেটা তাপমাত্রা নর্মালের থেকে অনেকটাই বেশি ছিল। যেরকম স্টিম রুমে ভাপ, হট টাবে গরম জল, আর কিচেনেও সিঙ্কের কল থেকে বের হওয়া গরম জল। এই গরম জলের সাথে ছুরি উদাও হয়ে যাওয়ার সম্পর্ক কি? খুব গভীর সম্পর্ক। এই ছুরি লোহা কিংবা স্টিল দিয়ে হয়নি, বরঞ্চ এমন একটা ধাতু দিয়ে বানানো হয়েছে যে গরম হাওয়া কিংবা গরম জলে গেলেই গলে যায়। গ্যালিয়াম। দেখবে কি করে? হ্যাঁ, এবার বুঝতে পারলে ক্রাইম সিন থেকে কি করে ছুরি উদাও হয়ে যাচ্ছে? ওটা আসলে উদাও হচ্ছে না, ওই ছুরিগুলো গরম জলে একেবারে গলে যাচ্ছে। খুনি বুঝে শুনে খুন করার জায়গা আর হাতিয়ার এমন ভাবে বেঁচেছে যাতে কোনো প্রমাণই না পাওয়া যায়। কিন্তু সেই অপরাধীটা কে? আসলে সেটাই আফসোস যে এখনো খুনিকে আমরা ধরতে পারিনি। তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। আপাতত আপনারা সবাই আপনাদের রুমে গিয়ে বিশ্রাম নিন। ঠিক আছে, আসুন আপনারা। স্যার, এদেরকে যেতে কেন দিলেন? কারণ খুনির ব্যাপারে জানার জন্য আমাদের 15 মিনিট চাই। স্যার, 15 মিনিটেই খুনিকে ধরা যাবে? 15 মিনিটের মধ্যে খুনিকে সে ব্যাপারে জানা যাবে। কিন্তু কিভাবে? দেখো ফ্রেডি, ডক্টর সালুকে যখন আমাদের এই গ্যালিয়ামের ব্যাপারে বললেন তখন আমরা বুঝলাম যে খুনি খুবই চালাক। এত সহজে ওকে ধরা যাবে না, আর তাও কোনো প্রমাণ আর কোনো সূত্র ছাড়া তো নয়। আর সেই কারণেই আমরা ডক্টর সালুকে এমন একটা কেমিক্যাল বানাতে বলেছি যেটা গ্যালিয়ামের সাথে মিশলেই ডাই হয়ে যায়। আর স্যার, এই চেয়ারগুলোতে আমরা সেই কেমিক্যালটাই স্প্রে করেছি যেটা এখন ওদের হাতে লেগে গেছে। আর যে ওই ধাতুটা ধরেছিল তার হাতে কেমিক্যালটা নীল রঙে বদলে যাবে। এবার আমরা খুনিকে হাতে নাতে ধরে ফেলবো। এই কেমিক্যালটা রিয়াকশন হতে 30 মিনিট লাগে। 20 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে আমরা খুনিকে ধরে ফেলবো।
কি হলো, কিছু সাহায্য করবো নাকি? এটা এইভাবে উঠবে না, এটা তুলতে কেমিক্যাল লাগবে। কেমিক্যাল দিলেই উঠে যাবে, আর কেমিক্যাল আমাদের কাছে আছে। আমার পিছু নেবেন না, মেরে দেবো আমি। এই, ওখানে ওখানে দাঁড়াও, আমি মেরে ফেলবো একে, গলা কেটে দেবো। আর এই ছুরিটা না সত্যিকারের। আমি বলেছিলাম না তোমাদের সবাইকে রুমে থাকতে? আমার দ্বারা কন্ট্রোল হচ্ছিল না, তাই এসে গেছি। আমাকে ক্ষমা করে দিন। চুপ, চুপচাপ নিজেদের বন্দুকগুলো সুইমিং পুলে ফেলে দাও, নইলে আমি একে। না না, ঠিক আছে। বুদ্ধি তো তোমরা খুব ভালোই ব্যবহার করেছো, কিন্তু ধরতে পারবে না আমায়। আমাকে চুপচাপ এখান থেকে বেরোতে দাও, না হলে এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না। এই, একদম বোকামি করো না, ছেড়ে দাও ওকে। আমি জানতাম যে তোমরা সত্যি জেনে যাবে আর আমাকে ধরে নেবে, সেই জন্য আমি সব ব্যবস্থা আগে থেকে করে রেখেছি। বাইরে পার্কিং লটে আমার একটা বাইক দাঁড়িয়ে আছে। আরে শোনো, তোমার প্ল্যানিং যে খুব ভালো সেটা আমরা জানি। কাছে আসবে না আমার। আচ্ছা, এদের তুমি কেন খুন করছো? হ্যাঁ, মেরে দেবো আমি একে। আরে এদের খুন কেন করছো? আমার এদের সাথে কোনো শত্রুতা নেই, শত্রুতা ছিল এদের বসের সাথে। আমি ওই একই কোম্পানিতে কাজ করছিলাম যেখানে ওরা 3 জন কাজ করতো, আর ওই যে প্রজেক্টের জন্য ওরা 3 জন ক্রেডিট পাচ্ছিল, ওটা আমার করা প্রজেক্ট ছিল। আমি অনেক কষ্ট করেছিলাম ওই প্রজেক্টের জন্য। ওই লোকটা আমার জীবনটা শেষ করে দিল, আমাকে চাকরি থেকে বের করে দিল। তখনই আমি এটা ভাবলাম যে আমি ওর জীবন শেষ করে দেবো। আর এই প্রজেক্ট রিপোর্ট অ্যানাউন্সের ঠিক আগেই আমি ওই 3 জনকে মেরে ফেললাম। কিন্তু এসব তুমি কি করে করলে? মানে আমি বলতে চাইছি, এতগুলো লোককে একসঙ্গে রিসর্টে ডাকলে, আর তাও। আমি তো জানতাম ওরা 3 জন কলেজের বন্ধু। তারপর আমি এই রিসর্টের মধ্যে চাকরি নিলাম, আর তারপর আমি পিঙ্কিকে একটা দারুণ অফার দিলাম, এইখানে এই রিসর্টে পার্টি করার। তার মানে তুমি এই রিসর্টে যখন কাজ করতে, তখন তো তুমি যে কোনো জায়গাতেই যাতায়াত করতে পারতে। খুন করে বেঁচেও যাচ্ছিলে, আর কেউ কিছু জানতেও পারছিল না, তাই না? সেরকমই প্ল্যান করেছিলাম। প্ল্যান তো ঠিক আছে, কিন্তু ওই 3 জন যদি এখানে নাই আসতো তাহলে? ভাগ্য আমার সাথে ছিল যে 3 জনই একসাথে এসেছিল, না হলে যে আসতো সেই মরতো। চললাম আমি, হাট। তোমার কপাল যে সবসময় ভালো হবে এই কথার কোনো ভিত্তি নেই। চলো, এবার তোমাকে আমরা কিছু গল্প শোনাই। চল। দেখো বাবলু, তুমি যদি কিছু না করে থাকো তাহলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সিআইডি নির্দোষদের কখনো শাস্তি দেয় না, বুঝেছো? মনে হচ্ছে লাশ অনেকক্ষণ ধরে জলে আছে। হ্যাঁ দয়া, মনে হচ্ছে 12 ঘন্টার বেশি হবে। কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই বস, শুধু এখানে এই গলায় এখানে অদ্ভুত কিছু লেগে আছে। গলা টিপে মেরেছে আপাতত দেখে তাই মনে হচ্ছে। এই রিসর্টের চাবি কি তোমার কাছেই থাকে? না স্যার, মালিকের কাছেও একটা আছে। তুমি গেটটা দেখাও তো। পঙ্কজ, দেখো তো, একটু ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। উল্টে দাও, উল্টে। স্যার, এ তো ট্যাক্সির বিল দেখছি। ইনি কাল রাত্রে ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ধরেছিলেন। পঙ্কজ,
এই লাশটার ফটো তুলে এয়ারপোর্ট সিকিউরিটিকে দেখাও আর এর পরিচয় জানো। তালা তো ভাঙা নেই, তার মানে হলো কেউ চাবি দিয়ে খুলে ভিতরে ঢুকেছে বা হয়তো অন্য কোনোভাবে। হতে পারে স্যার এই রিসর্টেরই কোনো কোণাতে এই অপরাধটা হয়েছে। বা হতে পারে দয়া ওকে এখানে মেরেই এখানে ফেলে দিয়েছে, বা অন্য জায়গায় মেরে ও লাশটাকে এখানে ফেলে রেখেছে। পুরবী, এত বড় একটা গেটের উপর দিয়ে লাশকে নিয়ে ঝাঁপ দেওয়া অসম্ভব মনে হচ্ছে। অন্য কোনো রাস্তা দিয়েই ও লাশ নিয়ে ভিতরে এসেছে। কিন্তু স্যার ভেতরে আসবার জন্য অন্য কোনো রাস্তা নেই এটা ছাড়া। আরে তুমি আমাদের কাজটা করতে দাও না, এদিকে এসো। এই দেখো পুরবী, এখানে দেওয়াল ভাঙা রয়েছে, নিশ্চয়ই এখান দিয়ে এসেছিল ওই খুনি। তাহলে তো স্যার এখান থেকে কোনো সূত্র পাওয়া যেতে পারে। এই হলো প্রমাণ, এই সোনালী সুতো। আশ্চর্য ব্যাপার, একটা অদ্ভুত জিনিস লেগে আছে এর গলার উপরে। ও কি হয়েছে স্যার? একটু শুঁকে দেখো, এটা মেহেন্দি। মেহেন্দি সারিকা, এর গলার উপর মেহেন্দির দাগ। সারিকা এর মৃত্যু হয়েছে গলা টেপার কারণে। গলায় আছে মেহেন্দির চিহ্ন, তার মানে যে এর গলাটা টিপে ধরেছিল ওর হাতে মেহেন্দি লাগানো ছিল। আর খুনটা যে করেছে সে হয়তো কোনো মেয়ে, আর ও সেই সময় খুন করেছে যখন ওর হাতের মেহেন্দি ঠিক করে শুকোয়ও নি। রাইট। আজকাল এমনিতেও বিয়ের সিজন চলছে, হয়তো কোনো ফেস্টিভ্যাল, ফাংশন বা বিয়ে বাড়িতে গিয়েছিল। রাইট, এই জন্য অভিজিৎ ওখান থেকে সোনালী সুতো পেয়েছিল। হয়তো কোনো দামি ড্রেসের যেটা পরেও পার্টিতে যাচ্ছিল। তার মানে হচ্ছে এই সোনালী সুতো আর গলায় লেগে থাকে এই মেহেন্দি আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দেবে। স্যার, এ হলো প্রীতি, শহরের খুব নামকরা মেহেন্দি এক্সপার্ট। দেখো মা, আমি চাই যে তুমি লাশটাকে দেখো আর এর গলায় যে মেহেন্দি লেগে আছে, যার দাগটা আমরা দেখতে পাচ্ছি, সেটার ব্যাপারে আমাদের ইনফরমেশন দাও। ডোন্ট ওয়ারি, ভয় পাবার কিচ্ছু নেই, আমরা সবাই এখানে আছি। ম্যাডাম, একজন খুনি বাইরে ঘুরে বেড়াচ্ছে, আপনি একটু সাহস করুন প্লিজ। আসুন। আমার মনে হচ্ছে কোনো মেহেন্দি পরা হাত এর গলাটা টিপেছিল। ভালো করে দেখুন একটু। আর কিছু মেহেন্দি ভিকটিমের চুলেও লেগে রয়েছে, মাথার পেছন দিকে। মেহেন্দির টেক্সচার খারাপ হয়ে গেছে, কিন্তু এটা মনে হচ্ছে যে এই মেহেন্দিটা হাত দিয়ে লাগানো হয়েছে। হাত দিয়ে? হ্যাঁ স্যার, বেশিরভাগ লোক আলাদা আলাদা ডিজাইন বানানোর জন্য স্টেন্সারের ব্যবহার করে। এই ডিজাইন স্টেন্সিলে নয়, হাত দিয়ে করা হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি প্লিজ 1 মিনিট এদিকে আসবেন। আপনি এই মেহেন্দি সম্পর্কে আর কিছু বলতে পারবেন? মানে এটা কোন কোম্পানির, কতটা পুরনো, কোথা থেকে এসেছে, এনিথিং যা জানেন। স্যার, মেহেন্দির কালার, টেক্সচার আর স্মেল থেকে মনে হচ্ছে এই মেহেন্দিটা কোনো কমার্শিয়াল কোম্পানির নয়। এটা নিশ্চয়ই কেউ বাড়িতেই বানিয়েছে। তার মানে লোকেরা সাধারণত বাড়িতে তৈরি মেহেন্দি ব্যবহার করে, তাই তো? হ্যাঁ স্যার, কারণ ওটা কেমিক্যাল ফ্রি থাকে। আচ্ছা, এরকম তো শহরে অনেক লোকই আছে যারা বাড়িতে মেহেন্দি বানায়, তাই মেহেন্দির সাহায্যে তাকে ধরতে গেলে অনেকটা সময় লেগে যাবে স্যার।
স্যার। হ্যাঁ স্যার, ভিক্টিমের ব্যাপারে জানতে পেরেছি। হ্যাঁ, একে? স্যার, ওর নাম দীপেন, দিল্লিতে থাকতো। আর আমি লোকাল পুলিশকে বলে দিয়েছি যে ওর বাড়ির লোককে যেন খবর দিয়ে দেয়। গুড। আচ্ছা প্রীতি, আরো একটু দেখুন যদি আমাদের কিছু বলা যায়। এক মিনিট স্যার। স্যার, মেহেন্দির ডিজাইন থেকে আর একটা কথা বোঝা যাচ্ছে। সেটা কি? স্যার, ওই মেয়েটার ব্যাপারে, যার মেহেন্দি এর ঘাড়ে লেগেছে। ওই মেয়েটার বিয়ে এমন একটা ছেলের সাথে হচ্ছিল যার নাম আর দিয়ে শুরু হয়। আর লেটার দিয়ে শুরু? সেটা কিভাবে জানা গেল? বেশিরভাগ নতুন বউ যখন মেহেন্দি লাগায় তো নিজের স্বামীর ইনিশিয়াল লেটার হাতে লেখায়। তো স্যার, এটা সেই ইনিশিয়াল লেটার। হ্যাঁ বস, উল্টো আর লেখা আছে। আর তাহলে আমাদের খোঁজ নিতে হবে এই সপ্তাহে এই শহরে কটা বিয়ে হয়েছে আর কটা বিয়ে হতে চলেছে যেখানে পাত্রের নাম আর দিয়ে শুরু। অদ্ভুত স্যার, এই মাসে 120 জনের বিয়ে, একই মাসে এতজনের বিয়ে। হ্যাঁ পঙ্কজ, এখন বিয়ের ভালো লগ্নসা আছে। যদি তুমি বিয়ে করো তো সময়টা একদম ঠিক। আরে বিয়ে আর কি করে করবো স্যার? কি হলো, কজন পাত্রের নাম পেলে? হ্যাঁ স্যার, সব মিলিয়ে 12 জন আছে যেখানে পাত্রের নাম আর দিয়ে শুরু হয়। আচ্ছা, হ্যালো।